হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গতদিন আমরা ওভারঅল সামারি গুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে মূলত আমরা ডিসকাস করব যে আহ, যে যে অধ্যায়গুলো নিয়ে মূলত সেই অধ্যায়গুলো এরকম ধরেন সংজ্ঞা বা ডেফিনেশনটা কি হবে, তারপরে কর প্রশাসন কিভাবে সাজানো, কর আপিল ট্রাইব্যুনাল কি হয়, তারপরে আমি যদি বলি কর যে ধার্যকরণ বা এই ইস্যুগুলো নিয়ে আমরা চেষ্টা করব আজকে কভার করার জন্য। লেটস স্টার্ট। যে সংক্ষিপ্ত বা যেগুলো হলো শর্ট লিস্টেড ইম্পর্টেন্ট, যে আয়কর আইনের 2023 নামে অভিহিত, যেটি পয়লা জুলাই 2023 থেকে কার্যকর হয়েছে। এবং এটা মূলত যে ইস্যুটা হয়েছে যে আয়করের যে সংজ্ঞাগুলো, আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো নিয়ে কথা বলবো। যে দুই ধারা অনুসারে এই সংজ্ঞাগুলো থাকে, যেমন ইনকাম ইয়ার, কর বৎসর, সময় ও বছর সংক্রান্ত আরো এভাবে কিছু কিছু সংখ্যা, ইম্পর্টেন্ট সংখ্যাগুলো আমরা দেখব। প্রথমে যদি আমি বলি যে ইনকাম ইয়ারটা কি। ইনকাম ইয়ারটা 2015 ধারা অনুযায়ী সাধারণত আয় বর্ষে, যেটা আমরা জুলাই থেকে শুরু হয়, জুনে গিয়ে শেষ হয়, অধিকাংশ করদাতার জন্য পয়লা জুলাই যে পরবর্তী ইস্যুগুলো থাকে 30 জুন গিয়ে পর্যন্ত শেষ হয়, এবং এটা 12 মাস, যে জায়গাটুকু থাকে 12 মাসের মধ্যে এটা মূলত মানে আয় বর্ষ হয়, এবং তার পরের বছরটাকে কর বর্ষ বলে মূলত। যদি আমি ধরি যে 2024-25 ফিসক্যাল ইয়ার শেষ হয়েছে, দ্যাট ইজ মিন 25-26 হলো অ্যাসেসমেন্ট ইয়ার বা ট্যাক্স ইয়ার যেটাকে বলি আমরা। বিশেষ করে আয় বর্ষের সীমাটা 12 মাস হতে পারে, বাট শুরু যদি হয় দেখা গেল যে কোনো কারণবশত সেপ্টেম্বর বা দেখা গেল যে জানুয়ারি থেকে, তাহলে অটোমেটিক যদি এটা প্রথম বর্ষর হয় তাহলে 6 মাস বা 9 মাস এরকম, যদি হয় 8 মাসও হতে পারে। হোয়াটএভার যেখান থেকে স্টার্ট হবে, মূলত জুনে গিয়ে ক্লোজিংটা হয়। এবং নতুন ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসার শুরু তারিখ থেকে পরবর্তী 30 জুন পর্যন্ত, বা এটা সর্বক্ষেত্রে, এবং আয়ের উৎসটা তারিখ হয় 30 জুন পর্যন্ত, সময় পর্যন্ত। এবং যদি কোনো কারণবশত ব্যবসা বন্ধ বা মানে ডিজলভ মানে হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, তাহলে পয়লা জুলাই বা ব্যবসা বন্ধ বা কোম্পানি অবসানের তারিখ বা সময় পর্যন্ত। অংশীদারের মৃত্যুর ক্ষেত্রেও আয়ের খণ্ড খণ্ড অংশ নির্ধারিত হতে পারে। ব্যাংক বিমার ক্ষেত্রে যেটা থাকে যে জানুয়ারি টু ডিসেম্বর, এটা জানুয়ারি টু ডিসেম্বরকে ধরে নেওয়া হয় যে তাদের হলো ক্লোজিং ইয়ার, যেটা ব্যাংক ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় বর্ষে এটা। আবার অনেক মানে আবার কিছু কিছু কোম্পানি আছে যারা হলো জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ফিসক্যাল ইয়ার ধরা হয়। বিদেশি কোম্পানির গুলোতে আসলে যেটা হয় যে লিয়াজো অফিস বা সহযোগী কোম্পানি মূলত গ্লোবাল অফিসের বিভিন্ন সময়কাল থাকতে পারে, এপ্রিল মার্চ অনুসরণ করে, তারা সেই অনুযায়ী বাংলাদেশ হিসাব মিলাতে চাই। তবে উপকর কমিশনার ডিসিটির অবশ্যই 12 মাসকে তারা যদি ভিন্ন কোনো 12 মাসকে আয় বর্ষ হিসাবে করে, তাহলে অবশ্যই এটা অনুমোদন নিতে হবে, এবং এটা লিখিতভাবে অনুমোদন নিতে হবে। এবং তারপরে যে যে কর বর্ষ, আমরা যদি কর বর্ষের কথা বলি, যে কর বছর হলো অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ ফিসক্যাল ইয়ার যে বছর হচ্ছে তার পরের বছরটাই সাধারণত এই কর বছর ধরে বা অ্যাসেসমেন্ট ইয়ার ধরে। আয় বছরের পরবর্তী অর্থ বছর যেখানে কর নির্ধারণ করা হয়। কর হলো 12 মাসের একটি মেয়াদ, যেখানে সময়কাল যা অতিবাহিত পয়লা জুলাই থেকে শুরু হয় এবং পরবর্তী 30 জুন গিয়েও শেষ হয়, সেম এজ ফিসক্যাল ইয়ার মতো, বাট তার পরের বছরটাকে কাউন্ট করা হয়। এবং আয় বছর যদি হয় 24-25, অথবা আমরা যদি ধরি 25-26, তাহলে এটা হবে 26-27। এখন এখন যে ফিসক্যাল ইয়ারটা শুরু হয়েছে, দেখা গেল যে 25-26, তাহলে কর বছর হবে 26-27। তাহলে অর্জিত আয়ের হিসাব বিকাশ কর পরিশোধকের মূল বৈশিষ্ট্য সমূহ কি কি? এটা সময়কাল থাকবে 12 মাস। আয় বনাম করের যে ডিফারেন্স সেটুকু থাকবে। আয় বর্ষ বলা হয় আয় করা হয়, এবং কর বর্ষে সে আয়ের উপরে ট্যাক্স অ্যাসেসমেন্ট যেটা করা হয় সেটা নির্ধারণ করা হয়। এবং আইনি ক্ষমতা, এই 12 মাস মেয়াদের আইনের সকল বিধান কার্যকর হয়। যেমন আমি যদি বলি যে ফাইন্যান্স অ্যাক্ট কিন্তু জুলাই গিয়ে আম, করা হয়, তাহলে জুলাইয়ে সেটা রেটটা বলে দেওয়া হয় যে কত হবে আলটিমেটলি। এবং ট্যাক্স ডে কিন্তু 30 নভেম্বর থাকে। আর কোম্পানির ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে, বাট আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন অ্যাসেসমেন্টটা তখন হয় সেই আনুপাতিক ট্যাক্সের ইস্যু করেই হয়। সো আপনাকে ফিসক্যাল ইয়ার যেটা আছে তার পরের বছরটাকে অ্যাসেসমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়।
আর এখানে নিবাসী, নিবাসী মানে রেসিডেন্ট, যেটা হলো 2 এর 45 দ্বারা। আয়কর আইনের 2023 বাংলাদেশে বসবাসের সময়সীমা যেটাকে বলা হয়, মূলত সময়সীমা যেটা সময়সীমা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিত্তিতে আসলে নিবাসী এটা মর্যাদা নির্ধারিত হয়। আমরা যেমন রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল যে টিক চিহ্নগুলো আমরা দিই, সাধারণত নিবাসী বা অনিবাসী সেটাকে হলো মানে মেনশন করে। তো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি কোনো ব্যক্তি নিবাসী হিসেবে গণ্য হবে তিনি নিচের যে কোনো একটি শর্ত পূরণ করলে, শর্ত নাম্বার 1, কন্ডিশন যেটা 1 থাকে, যে সংশ্লিষ্ট আয় বর্ষে তিনি বাংলাদেশে মোট 183 দিন অথবা তার বেশি অবস্থান করেন। টানা 183 দিন হওয়া জরুরি নয়, ভেঙে ভেঙে পার্সিয়াল ভাবে থাকলেও 183 দিন। 2 নম্বর শর্ত হলো সংশ্লিষ্ট আয় বর্ষে বাংলাদেশে কমপক্ষে 90 দিন যদি অবস্থান করেন এবং অব্যাহতি পূর্ববর্তী 4 বছরে বাংলাদেশে 365 দিন তার বেশি অবস্থান করেন। তারপরে হলো হিন্দু অবিভক্ত পরিবার বা ফার্ম বা ব্যক্তি সংঘের ক্ষেত্রে যদি এই ধরনের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কস্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণরূপে বাংলাদেশে অবস্থায় তারা নিবাসী হিসেবে গণ্য হবে। কোম্পানি ক্ষেত্রেও সকল বাংলাদেশি কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে নিবাসী। আবার অন্য যে কোনো কোম্পানি, বিদেশি কোম্পানি নিবাসী হবে যদি তার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণ বাংলাদেশ থেকে পরিচালিত হয়। ট্রাস্ট তহবিল বা আর্টিফিশিয়াল সত্তার ক্ষেত্রে যে ঘটনা ঘটে যদি বাংলাদেশে কোনো আইনের অধীনে গঠিত হয় অথবা এর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণরূপে বাংলাদেশের ইন্টারনাল থেকেই হলো অপারেটিভ বা হলো পরিচালিত হয়। তো তারপরে যে আমরা বলবো যে ব্যক্তি সংক্রান্ত যে ইস্যুগুলো, তো ব্যক্তি কাকে আমরা, পার্সন কাকে আমরা আইডেন্টিফিকেশন করি ইনকাম ট্যাক্সের 2 এর 69 অনুযায়ী, যে আয়কর আইনের ব্যক্তি অতি ব্যাপক ও কারিগরি শব্দ যখনই কোনো ধারায় বলা হয় তখন কোনো ব্যক্তি কর প্রদান করিবেন অথবা তার আওতায় নিচে যে সকল সমস্ত অন্তর্ভুক্ত থাকে, স্বাভাবিক ব্যক্তি হতে পারে, ইন্ডিভিজুয়াল সাধারণ মানুষ, পুরুষ নারী বা যে কোনো লিঙ্গে হতে পারে, ফার্ম অংশীদারি কারবার বা পার্টনারশিপ যেটাকে আমরা বুঝি, ব্যক্তি সংঘ অ্যাসোসিয়েশন অফ পার্সন এওপি, 2 বা ততোধিক ব্যক্তি যখন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হন কিন্তু তারা কোম্পানি বা ফার্ম নন। হিন্দু অবিভক্ত পরিবারে HUF হিন্দু আইন অনুসারে যৌথ পরিবারের অর্থনৈতিক সত্তা। ট্রাস্ট ও তহবিল, ট্রাস্ট ফান্ড বা যেটাকে বলি কোনো বিশেষ উদ্দেশ্যে গঠিত ট্রাস্ট ও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ইত্যাদি। কোম্পানি, কোম্পানি আইন নিবন্ধিত বা এনবিআর কর্তৃক ঘোষিত কোনো প্রতিষ্ঠান ও হতে পারে। করদাতা এসএসসি যেটা বলা হয় 2/22 আয়কর আইনের 23 অনুযায়ী করদাতা শব্দটি অত্যন্ত ব্যাপকভাবে এক্সপ্লেনেশন করা হয়েছে। আমরা সাধারণত মনে করি যারা আসলে কর দেওয়ার জন্য যে যোগ্য আয় আছে তার তিনিই করদাতা, অর্থাৎ উনি যদি আহ আয় যেটা করযোগ্য এবং তিনি আসলে এই আইনের দ্বারাই করযোগ্য আইন বলা হয়। নিচে ব্যক্তিবর্গ আরো একটু ক্লিয়ার করি চলেন। সাধারণত বিশেষ করদাতা কারা? অনিবার্য করদাতা যারা এই আইনের অধীনে কর জরিমানা সুদ দিতে বাধ্য থাকিবে। প্রতিনিধি করদাতা যারা নিজের আয় নেই কিন্তু অন্য ব্যক্তির আয় যেমন নাবালক অনিবেশী আয় নির্ধারণের জন্য দায়ী। আবার দেখা গেলো আয়ের ভিত্তিতে করদাতা কারা? যারা নিজস্ব আয় নির্ধারণের জন্য আয়কর বিভাগ কার্যক্রম শুরু করেছেন, যিনি করযোগ্য আয় না থাকলেও আইনের যে কোনো শর্ত ন্যূনতম মিনিমাম ট্যাক্স দিতে বাধ্য থাকবেন। বাধ্যবাধকতার ভিত্তিতে করদাতা রিটার্ন দাখিলকারী যারা আয় করমুক্ত সীমার নিচে হওয়া সত্ত্বেও কোনো সেবা বা দেখা গেল বিপরীতে দেওয়া নোটিশ দেওয়া হয়েছে। খেলাপি বা গণ্য করদাতা ডিমড অ্যাসেস, খেলাপি করদাতা যিনি কর পরিশোধে ব্যর্থ হয়েছেন। আইনগত করদাতা যাকে বিশেষ কোনো বিধানের কারণে যেমন মৃত ব্যক্তির উত্তরাধিকারী কর হিসেবে গণ্য করা হয়েছে। আমরা যদি বলি যে ব্যক্তির একটা ডেফিনেশন আছে, এবার কোম্পানি, 2 এর 31 ধারা অনুসারে আয়কর আইনে কোম্পানি বলতে কোম্পানি অ্যাক্ট 1994 এর অধীনে নিবন্ধিত লিমিটেড কোম্পানিকে শুধু বোঝায়, যে বিষয়টা না, বরং এর আওতা অনেক বড়। প্রচলিত কোম্পানি আর্থিক, নিবন্ধিত কোম্পানি কোম্পানি আইন 1994 এর অধীনে গঠিত যে কোনো কোম্পানি, আর্থিক খাত যে কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি ও স্থায়ী প্রতিষ্ঠান, বিদেশি কার্যত কোনো বিশেষ প্রতিষ্ঠান, লিয়াজ অফিস, রিপ্রেজেন্টেটিভ বা ব্রাঞ্চ অফিস, স্থায়ী স্থাপনা যে কোনো বিদেশি সত্তা ব্যক্তি বাংলাদেশে থাকা স্থায়ী স্থাপনা, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, বিদেশি সংস্থা, বিদেশের আইন অনুযায়ী নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা, এনজিও সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রো রেগুলেটরি অথরিটি নিবন্ধিত সকল প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর হতে পারে যেটা সংগঠন বা বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য স্কুল, কলেজ,
হতে পারে মেডিকেল কলেজ, বিশেষ সত্তা সরকারি কর্তৃপক্ষ, সংবিধান সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, স্বায়ত্তশাসিত সংস্থা। আপাতত বলবৎ কোনো আইনের দ্বারা গঠিত কৃত্রিম সত্তা বা আর্টিফিশিয়াল সত্তা বোঝায়। বোর্ড কর্তৃক ঘোষণা, এনবিআর বোর্ড যদি বিশেষ কোনো আদেশ জারি করেন, বিদেশি সংঘকে কোম্পানি হিসেবে ঘোষণা করতে পারেন। মিশ্র অংশীদারি যৌথ ক্ষেত্রে ফার্ম, ব্যক্তি সংঘ, জয়েন্ট ভেঞ্চার এই অংশীদারি এক একজন কোম্পানি বিদেশি সত্তা হতে পারে, তবে সেই পুরনো ফার্মের যে জায়গাটুকু থাকে সেটা গণ্য হিসেবে হবে। তারপরে আমরা যদি বলি যে ধরেন আমরা যে জায়গাতে সাধারণত এবং আয় সম্পদ সংক্রান্ত ইনকাম অ্যান্ড অ্যাসেট রিলেটেড ইস্যুগুলো, যে মোট আয় যদি আমরা বলি যে 2-78 অনুসারে মোট টোটাল ইনকাম যেটাকে বলা হয়, ইনকামটা এইরকম যে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো করদাতা অর্থাৎ মোট আয়, এই আইনে বর্ণিত হিসাবকৃত ধারা 26-এর যে জায়গাটুকু আছে, 26-এর উল্লেখিত মোট আয় তৎ আইনে বিধানবলী অধীন কোনো করদাতা মোট আয়ের সহিত সংযুক্ত হতে পারে এইরূপ অন্য কোনো আয়। অর্থাৎ মোট আয় একজন করদাতার আয় বর্ষে অর্জিত সকল প্রকারের আয় সমষ্টি, যা কোম্পানি অ্যাক্টে 23 এর বিধি মোতাবেক হিসাব করা হয়েছে। এটি কেবল করদাতার নিজস্ব আয় না, বরং আইনের বিধানের যে ধারাগুলো আসলে সংযুক্ত হয়েছে, যেমন প্রাপ্ত বয়স্ক সন্তান আয় হতে পারে, তবে তাও এর অন্তর্ভুক্ত হতে হবে। মোট আয়ের উপাদানসমূহ 26-এর যেটা ধারা আমরা বলেছি, যে চাকরি হতে আয় ধারা 32, ভাড়া হতে আয় ধারা 35, কৃষি আদায় হতে 38, ব্যবসা, মূলধনী, আর্থিক সম্পদ, অন্যান্য যেটা 7টা খাতের আয় আছে, এবং সংযুক্ত আয় যেগুলো এর সঙ্গে বলা হচ্ছে অন্য যে কোনো আয় করদাতা সর্বসহিত যুক্ত হতে পারে। এর মানে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয় যদি থাকে, স্বামী বা স্ত্রী আয় নির্দিষ্ট থাকে, অন্য কোনো আহ আনএক্সপ্লেন ইনকাম যদি থাকে, অথবা ডিম কোনো ইনকাম থাকে, সেগুলো এই আয়ের আওতায় মানে ইনক্লুড হবে। মূলধনী বা পরিসম্পদ যেটাকে আমরা বলি, যে কোনো করদাতা কর্তৃক ধারণকৃত প্রকৃতি ধরনের সম্পত্তি বা ব্যবসার উদ্যোগে আন্ডারটেকিং সামগ্রিক বা কোনো সিকিউরিটিজ, তবে যেমন হলো মূলধনী পরিসম্পদের সকল মূলধনী লাভ, ক্যাপিটাল গেইন সৃষ্টি হয় এই সমস্ত আয়ের ক্ষেত্রে। যেমন আপনি একটা অ্যাসেট কোনো কারণে অ্যাকোয়ার করছেন, পরবর্তীতে বিক্রি করছেন, তাহলে এটা যে প্রফিট, মানে আয় হলো, প্রফিট বিক্রি দেখা গেলো আপনি কোনো 100 টাকা করছেন, কিন্তু আয় আপনি বিক্রি করার ফলশ্রুতিতে 110 টাকা হয়েছে, তাহলে 10 টাকার যে আপনার বেশি হলো, লাভ হলো, এটা ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের উপরে আপনাকে কিন্তু আলটিমেটলি আয় হিসেবে কাউন্ট করতে হবে। এবং যে সকল সম্পত্তি করদাতা মালিকের স্থাবর জমি, ফ্ল্যাট, আস্থাবর সম্পত্তি এবং ক্যাপিটাল অ্যাসেট এবং ব্যবসা ইউনিট, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তার নির্দিষ্ট ইউনিট সামগ্রিক, সিকিউরিটি, শেয়ার বাজারে তালিকাভুক্ত অলাভজনক শেয়ার, স্টক, ডিবেঞ্চার। আবার যা মূলধনী পরিসম্পদের ব্যতিক্রম, নিচের কিছু ব্যবসায়িক স্টক ট্রেড হতে পারে, স্টক কাঁচামাল যেগুলো আপনি মানে আয় হিসেবে দেখাতে পারেন যদি এখানে লাভ হয়। ব্যক্তিগত ব্যবহারের স্বার্থে, যেমন হলো ব্যক্তিগত কাজে স্থাবর সম্পত্তি নয়, যেমন আসবাবপত্র, ফিক্সার, ব্যক্তিগত যন্ত্রপাতি, যানবাহন, স্বর্ণকার, এই ব্যক্তি নতুন আইনে মূলধনী লাভের আওতায় আসতে পারে যদি বিনিয়োগ হিসেবে দেখানো হয় তাহলে। অর্থাৎ আপনি যদি এগুলোর আলটিমেটলি এখন আপনি দেখা গেল যে ক্লোদিং শপ আছে, ক্লোদিং শপ কিন্তু স্টক কিন্তু ব্যবসায়িক মজুদ, এখন এখানে আপনার এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কোনো কারণবশত স্টকটা বিক্রি করে লাভ হয়, সেটাও আপনার কিন্তু এক ধরনের আয়। আবার আসবাবপত্র আপনার হলো ডেপ্রিসিয়েশন আছে, যদিও খরচটাকে মাইনাস করা হয়, বাট আপনি কোনো কারণবশত গেইন করেন, তাহলে এই গেইনটাও কিন্তু আয়। সোনা আপনার দেখা গেলো গোল্ড, আপনি ব্যবসা করতেছেন, গোল্ডের ব্যবসা দেখা গেলো আপনি কিনে আনছেন একটা অ্যামাউন্ট বা বিক্রি করতেছেন অন্য অ্যামাউন্ট, তাহলে এখানে যদি লাভ হয় তাহলে ওটাও কিন্তু মূলধনী আয় হিসেবে কাউন্ট হবে। পার্কুজিট 2-55 ধারা অনুসারে পার্কুজিট হলো মূলত যে জায়গাটুকু বলা হয় যে পার্কুজিট এর অর্থ ধারা 32-এ কিন্তু খুব ভালোভাবে সংজ্ঞায়িত করা আছে। যদিও 2-55 ধারা উনি নিয়োগকর্তা থেকে মূল বেতনের অতিরিক্ত যে সমস্ত সুযোগ সুবিধা পান, এটি নগদ টাকা বা নন ক্যাশ আইটেমও হতে পারে। এবং পার্কুজিট অন্তর্ভুক্ত বিষয়সমূহ হতে পারে ভাতা, অ্যালাউন্স, বিনামূল্যে আবাসন, তারপরে যাতায়াত সুবিধা, অন্যান্য সুবিধা, আর্থিক দায় পরিশোধ, শেয়ার অপশন, যা পার্কুজিট নয়। মূল বেতনের বেসিক স্যালারি, এটা সরাসরি বেতনের অংশ। পার্কুজিট কোনগুলো নয়? বোনাস, এটা উৎসব পারফরমেন্স, এটা পার্কুজিট সংজ্ঞায় পড়ে না। ওভারটাইম, এটাও কিন্তু পার্কুজিট সময় পড়ে না। লভ্যাংশ 2/81, মানে 81 ধারা অনুসারে আমরা যেটা লভ্যাংশ হিসেবে দেখি,
যে যে সাধারণত আমরা মনে করি বার্ষিক মুনাফার যে শেয়ার হোল্ডার পায় সেটা লভ্যাংশ, কিন্তু আয়কর অনুসারে 23 ধারা অনুসারে অনেক বিস্তৃত যে সমস্ত ইস্যু বলা হয়েছে, তা আমরা আহ, এখানে বলতে পারি এভাবে যে মুনাফা বন্টন কোম্পানি, মুনাফা যে অ্যাকুমুলেটেড প্রফিট যেটা শেয়ার হোল্ডার, বাংলা যেটা বলি যে ইন্টারেস্ট হতে পারে, তারপরে হলো ডিবেঞ্চার বা ডিপোজিট সার্টিফিকেট হতে পারে, আসবা তারপরে অবসরকালী বিতরণ কোম্পানি মুনাফা হতে পারে, মূলধন হ্রাস, তারপরে কোম্পানি বিদেশ ফান্ড থেকে মুনাফা, বিশেষ সতর্কা এবং অগ্রিম ঋণ লোন প্রদান যেসব টাকা শেয়ার হোল্ডারদের হাতে লভ্যাংশ হিসেবে গণ্য হবে তার উপর ট্যাক্স দিতে হবে। আবার আমি যদি বলি যে যে কোনো আর্থিক সহায়তা, ধার, ট্রেড ক্রেডিট সিকিউরিটি বিপরীতে পরিশোধিত কোনো ইন্টারেস্ট যদি হয়, আবার যে কোনো সার্ভিস প্রকারের দায় পরিশোধ আর্থিক সমতুল্য ইন্টারেস্ট হিসেবে গণ্য হতে পারে। তবে সেবা বা অর্থ স্থাবর সম্পত্তি মানি এর অন্তর্ভুক্ত হবে না, এটাকে ব্যবসায়ী ইনকাম হিসেবে চলে যাবে, যা লভ্যাংশ হিসেবে গণ্য হবে না। ব্যতিক্রম ঋণ প্রদানকারী কোম্পানি যদি আম, মূল ব্যবসা হয় লোন, তবে স্বাভাবিক ব্যবসায়িক প্রয়োজনে শেয়ার হোল্ডারদের লোন লভ্যাংশ হবে না। মানে যেটা আমি যদি লোন দিই, লোন 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 দিলে তো আমি প্রফিট করব, তাহলে এইটা কিন্তু লভ্যাংশ হিসেবে ক্যারি আউট হবে। বোনাস শেয়ার কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে গণ্য হবে না। সমন্বয়কৃত লভ্যাংশ যে যে লোন আগে লভ্যাংশ হিসেবে কর দেওয়া হয়েছে তারপরে লভ্যাংশ সাথে সম্মানিত হলে, আমি যদি এটাকে আরেকটু ইয়া করি যে অ্যাকুমুলেটেড প্রফিটটা এটা লভ্যাংশ গণনা ভিত্তি, তবে এর মূল অন্তর্ভুক্ত হবে আইনের অধীনে প্রাপ্ত কোনো রিজার্ভ বা কর প্রাপ্তি অর্থ বন্টনের তারিখ অবসান তারিখ পর্যন্ত কোম্পানি অর্জিত হতে হবে। অর্থাৎ লভ্যাংশটা ডিভিডেন্ড যেটা আমরা ক্যারি আউট করি মূলত বুঝি সেই ক্যারি আউটের উপরেই আমরা হলো ট্যাক্স পেমেন্ট করব। দুইয়ের 80 ক যেটা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, ট্যাক্স ডে যেটাকে বলি, রিটার্নের তারিখে আমরা যদি বলি সেটা হলো আম, স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়ালি যদি থাকে সেটা হলো ভৌগোলিক অবস্থানে, যদি সময়সীমার যে ইস্যুগুলো থাকে আমরা সেটাও বলতে পারি। আবার যে জায়গাগুলোতে ভৌগোলিক সীমার বাইরে রিটার্ন সরি স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে রিটার্ন যে নির্দিষ্ট তারিখ বা ট্যাক্স দিয়ে বলা হয়, করদাতার ধরন ও প্রেক্ষাপট অনুযায়ী তারিখ ভিন্ন হয়। যে তারিখ শেষ হওয়ার 30শে নভেম্বর এটা ট্যাক্স ডে হিসেবে কাউন্ট করা হয়। রিটার্ন দাখিলকারী তারিখ যদি কোনো স্বাভাবিক ব্যক্তি আগে কোনো রিটার্ন দাখিল না করে থাকেন, তবে 30শে জুন পর্যন্ত তা কাউন্ট হয় তারপর আয় বৎসরের শেষ হওয়ার পরে পরবর্তী বছর। অর্থাৎ আপনার যদি 25শে জুন শেষ হয়েছে তাহলে তার পরবর্তী 26শে জুন পর্যন্ত আপনি সময় পাবেন যদি আপনি নতুন করদাতা হন সেই ক্ষেত্রে। তবে আয় বৎসর শেষ হওয়ার পরবর্তী 9 মাসের 15তম দিন, প্রথম মাসের 15তম দিন, এবং যদি 15তম দিনে 15 সেপ্টেম্বর পরে, তবে নির্দিষ্ট 15 সেপ্টেম্বর অর্থাৎ জুন ক্লোজিং কোম্পানির ক্ষেত্রে যেটা কোম্পানি অন্যান্য করদাতার ক্ষেত্রে। আবার দেখা গেল যে এখন যেটা হয় যে জুন ক্লোজিং হয় মূলত মূলত দেখা গেল যে 25শে জুন বা সেই ক্ষেত্রেও কিন্তু সরি জুন 25, তাহলে সেই ক্ষেত্রে তার ট্যাক্স দিয়ে পড়ে যায় 15তম দিনে জানুয়ারি মাসের 15 তারিখ, অথবা নির্দিষ্ট তারিখ হতে 15 সেপ্টেম্বর পর্যন্ত নবম মাসের 15তম দিন। নবম মাস যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে হলো আমাদের যে জায়গায় আয় বর্ষের শেষ হওয়ার পরবর্তী নবম মাসের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো স্বাভাবিক ব্যক্তি আবার হলো প্রবাসীর জন্য বিধান থাকে এরকম যে কোনো স্বাভাবিক ব্যক্তি উচ্চশিক্ষা প্রেরণ ও ডেপুটেশন লিয়েন থাকে, আম, তারপরে সময় বৃদ্ধি আবেদন অনিবার্য কারণবশত করদাতা নির্দিষ্ট রিটার্ন দিতে না পারলে, যদিও সময়ের যে জায়গাগুলো এগুলো আসলে এখন এই আইনে নেই, বাট এটা ইয়া করতে পারে, এবং সরকারি চাকরি পরবর্তীতে কর্মদিবসে এই রিটার্ন দাখিলের শেষ দিন হবে। আর এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আম, কোম্পানির যে জায়গাটুকু আছে 90 দিন, উল্লেখিত 90 দিনের মধ্যে বেশি হবে না। আমরা কোম্পানির যতটুকু আমরা জানি যে স্বাভাবিক অন্যান্য ক্ষেত্রে সমাপ্তির পরবর্তী নবম মাসে 15তম দিনের ক্ষেত্রে সে উক্ত 15তম দিন সেপ্টেম্বর মাসে 15তম দিনের পূর্বের তারিখ পরে, আর সেই ক্ষেত্রে আয় বর্ষের সমাপ্তি পরবর্তী সেপ্টেম্বর মাসে 15তম দিন পরে। তারপরে আমরা যাই যে জিনিসগুলো একটু মনে রাখবো: 182 দিন নিবাসী বনামানুষে মূল বেতনের বাইরের সুবিধা পার্কিজিস সম্পদ হতে বিক্রয় হতে লাভ বিল পেমেন্টের সময় আগেভাগে কেটে রাখবো।
এই ছিল সংজ্ঞায়িত জিনিসগুলো। আমরা যদি সংজ্ঞার পরে যেটা যাব আমরা, যে আয়কর কর্তৃপক্ষ যেটাকে বলি, কর প্রশাসন যেটা বলি, কর প্রশাসন নিয়ে আমরা কথা বলবো। কর প্রশাসনের যেটা ধারা 4 থেকে 12 পর্যন্ত। আসলে আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষ হলো, আমরা একটু ম্যাপিং করেও দেখব। তার আগে আমি একটু ডেফিনেশন গুলো বলে নিই। যে আয়কর আইনে মূলত দুই ধরনের কর্তৃপক্ষ কাজ করে: বোর্ড এবং আয়কর কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এবং কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, উপকর কমিশনার। করপত্র নিয়োগ সাধারণত সরকার বা বোর্ডের প্রয়োজনে অনুযায়ী বিভিন্ন স্তরে আয়কর কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। গেজেট বিজ্ঞপ্তি মানে তাদের প্রধান কর্ম সংস্থান নিশ্চিত করা হয়। খেয়াল করে দেখুন, হায়ার রিচ অফ দ্য ইনকাম ট্যাক্স অথরিটি, এনবিআর বোর্ড, অ্যাপেক্স অথরিটি, যেটা এক্সিকিউটিভ কমিশনার বা ডাইরেক্টর থাকে, ইনক্লুডিং চিফ কমিশনার অ্যান্ড স্পেশালাইজড ডাইরেক্টর জেনারেল ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশালাইজড ইউনিট ডেডিকেটেড বাই দ্য কমিশনার, আপিল লার্জ ট্যাক্স পেয়ার এলটিইউ অ্যান্ড সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অ্যান্ড মিডিল ম্যানেজমেন্টে কনসিস্ট অ্যাডিশনাল জয়েন্ট অ্যান্ড ডেপুটি কমিশনার হু ম্যানেজ দ্য ইন্সপেকশন ট্রেনিং। মানে এটাই আসলে মেইন বডি হিসেবে কাজ করে, ট্যাক্স রিকভারি অফিসার হিসেবে। স্পেশালি ডেপুটি কমিশনার, যে ডেপুটি কমিশনার থাকেন, উনি মূলত ট্যাক্স রিকভারি হিসেবে মেন কর্মকর্তা হিসেবে হলো কাউন্ট করা হয়। যে অবশ্যই সব ট্যাক্স কালেকশন ট্যাক্স এরিয়া অনুসারে। ফিল্ড লেভেল এক্সিকিউশনে কম্প্রোমাইজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ট্যাক্স ইন্সপেক্টর থাকে। খেয়াল করে দেখুন, এনবিআর যেন ডাইরেক্টর জেনারেল ইন্সপেকশন, চিফ কমিশনার ট্যাক্সেস, ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল ইনজিন, ডাইরেক্টর জেনারেল রিজিওনাল, জুডিশিয়াল আপিলে কমিশনার আপিল, অ্যাডিশনাল কমিশনার ট্যাক্স আপিল, রিজিওনাল কমিশনার, অ্যাডিশনাল কমিশনার ট্যাক্সেস, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার ট্যাক্স রিকভারি ট্রেনিং ইন্সপেকশন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ট্যাক্স ইন্সপেক্টর। লার্জ ইউনিট কমিশনার অফ ট্যাক্সেস, লার্জ ইউনিট এলটিও থাকে। আয়কর কর্তৃপক্ষের অধীনস্থ বা নিয়ন্ত্রণাধীন হাইরিস্ক প্রসেসিং শৃঙ্খলা যখন নিচের স্তর বিন্যাস অনুযায়ী করা থাকে, অতিরিক্ত বা অ্যাডিশনাল বা মানে জয়েন্ট কমিশনার সংশ্লিষ্ট কমিশনার অধীনে কাজ করেন, এবং ডিসিটি তার নিচে কর্মকর্তা অতিরিক্ত মানে কর্মচারীর অধীনে কাজ করেন। বোর্ড সবার উপরে সামগ্রিক নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করেন। দায়িত্ব ও কার্যাবলী যেটা জুরিডিকশন বলি আমরা, বোর্ড এবং কমিশনার নির্দিষ্ট আদেশের মাধ্যমে নির্ধারিত করে দেন যে কোন কোন কর্মকর্তা কোন এলাকায় কোন ধরনের করদাতা করবে। যেমন কোম্পানি, চাকরিজীবী, বিশেষ পেশাজীবী কর নির্ধারণ করবেন। এই ক্ষেত্রে জুরিডিকশন বলা হয় তাদেরকে। বোর্ডের নির্দেশনা যেটা থাকে, আয়কর কর্তৃপক্ষ দায়িত্ব পালনের সময় বোর্ডের এনবিআর জারি সার্কুলার আদেশ নির্দেশনা মানতে বাধ্য। তবে নির্দিষ্ট কর নির্ধারণের মামলা বিচারিক সিদ্ধান্তে জুডিশিয়াল ডিসিশন বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। আহ, পারদর্শী অতিরিক্ত কর কমিশনের ক্ষমতা, অতিরিক্ত কর কমিশনার যুগ্ম কর কমিশনার অধীনে থাকা ডিসিটি কে অসমাপ্ত কর নির্ধারণী কার্যক্রম বা ফাইল পরিদর্শন করতে পারেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। এটি মূলত কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্যই করা হয়। উপকমিশনার যিনি মাঠ পর্যায়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কারণ উনি একজন করদাতার ফাইল বা রিটার্ন সরাসরি তিনি অ্যাসেসমেন্ট করেন। অধিক্ষেত্রে জুরিডিকশন একজন ক্লায়েন্টের ফাইল কোন সার্কেলে পড়বে তা নির্ধারণ করা হয় 8 ধারা অনুসারে। আয়কর আইনজীবী হিসাবে 10-11 জানা জরুরি, কারণ এই কমিশনার বোর্ডের নির্দিষ্ট নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নিলে আপনি এই ধারাগুলো রেফারেন্স দিয়ে আইনি যুক্তি দিতে পারেন। তাহলে আমরা আম, দেখলাম যে কর প্রশাসনের অংশগুলো। আমরা এবার বলবো যে কর আপিলেট ট্রাইব্যুনাল গঠন ও পদ্ধতিগুলো এরকম। যে কর আপিলেট ট্রাইব্যুনাল একজন প্রয়োজনীয় সংখ্যক নির্দিষ্ট ট্রাইব্যুনাল নিয়েই মূলত গঠন করা হয়। এই অধীনের একজন সরকার উদ্দেশ্যে একজন প্রেসিডেন্ট ও প্রয়োজনীয় সংখ্যক নিয়ে ট্রাইব্যুনালটা গঠন করা হয়। এই আয়কর সংখ্যা আইনি বিধি নিষ্পত্তির সর্বোচ্চ প্রশাসনিক স্তর এটাকে বলা হয়। সদস্য যোগ্যতা, এনবিআর এর বর্তমান বা প্রাক্তন সদস্য, জেলা বা অতিরিক্ত জজ, কর কমিশনার 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন বা কর খসে 10 বছর অভিজ্ঞতা বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট সরকারের ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে থেকে একজনকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়। বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনালের ক্ষমতা, ট্রাইব্যুনালের ক্ষমতা কার্যাবলী প্রেসিডেন্ট কর্তৃক বেঞ্চের মাধ্যমে হয় এবং সদস্য সংখ্যা প্রতি বেঞ্চে কমপক্ষে 2 জন সদস্য থাকা লাগবে। প্রতি বেঞ্চে অন্তত একজন সদস্যকে অবশ্যই এনবিআর সদস্য বা কর কমিশনার হতে হবে। বেঞ্চের সিদ্ধান্ত, যে কোনো বেঞ্চের সদস্য ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। যদি দুই বা সদস্য একমত হন তবে সে অনুযায়ী রায় হবে। যদি সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তাহলে কিন্তু ট্রাইব্যুনালের সভাপতির কাছে পাঠানো হয়, যা নিজ সদস্যের শুনানি সংখ্যাগরিষ্ঠ মেজরিটি ভিত্তিতে চূড়ান্ত দিবে। অর্থাৎ বেঞ্চের সিদ্ধান্তই কিন্তু
দুই সদস্য একমত হন তবে সে অনুযায়ী রায় হবে কিন্তু এই কথা, এবং মতপার্থক্য দেখা দিলে কিন্তু এটা ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের কাছে যেতে হবে। একজন সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ বিশেষ ক্ষেত্রে ছোট মামলা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট একজন সদস্য বা সিঙ্গেল বেঞ্চ সমন্বয়ে বেঞ্চ গঠন করতে পারেন, তবে জটিল বা বড় অঙ্কের করে মামলা ক্ষেত্রে যৌথ বেঞ্চই শুনানি হয়। কার্যপদ্ধতি, ট্রাইব্যুনাল বা নিজস্ব কার্যপদ্ধতি রুলস প্রসিডিউর আছে যে নিজে নিজে করার ক্ষমতা রাখে। শুনানি কখন হবে, আপিল ফাইল পদ্ধতি কি হবে, বা দেখা যায় যে সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে, এই বিষয়ে ট্রাইব্যুনাল বিধি দ্বারা পরিচালিত হয়। সো এই ছিল কর আপিলেট আপিল ট্রাইব্যুনালের ইস্যু। আমরা তারপরে যাব কর ধার্যকরণ যে ইস্যুগুলো সেটা নিয়ে কথা বলবো, যেটা 18 থেকে 25 ধারা অনুসারে কর ধার্যকরণ চার্জ ইনকাম ট্যাক্স, এটি আয়কর আইনের মূল ভিত্তি। এই ধারা অনুসারে প্রত্যেকটি ব্যক্তি মোট আয় এর উপর সরকার কর্তৃক নির্ধারিত হারে ধার্য করা হবে, এবং কর ধার্য করা আয় বৎসরের আয়ের উপর কিন্তু কর হবে সংশ্লিষ্ট কর বৎসরে। অর্থাৎ এই আইনটি এই আইনের মূল ভিত্তি যে কিভাবে করটা ধার্য করা হবে, চার্জ কিভাবে ইম্পোজ করা হবে, বা ইনকাম ট্যাক্স কিভাবে যে মোট আয়ের উপর সরকার কর্তৃক নির্ধারিত হারে, যেটা আমরা প্রথম দিন ডিসকাশন করে আসছি, ডিফারেন্ট হারগুলো বা রেটগুলো, এবং কর ধার্য করা আয় বছর আয়ের উপরে অর্থাৎ ফিসক্যাল ইয়ার যেটা সেটা আয় অনুসারে এটা ধার্য করা হয়, এবং তা কার্যকর করা হয় কর বক্সে। অর্থাৎ এখানে কর বছর হলো আয় বছর পরের বছর। অর্থাৎ অতিরিক্ত কর আরোপ সারচার্জ মূল বিধান যদি নিয়োগকর্তা ব্যক্তি প্রতিষ্ঠান সরকার যথাযথ বিডা বিপিসি পূর্ব অনুমোদন এবং ওয়ার্ক পারমিট ব্যতীত কোনো বিদেশি নাগরিককে ব্যবসা নিয়োগ দেন বা কর্মের সুযোগ দেন, তবে তাকে অতিরিক্ত কর দিতে হবে। অতিরিক্ত করের পরিমাণ নিয়োগকর্তা সাধারণত অতিরিক্ত কর হিসেবে নিচের দুইটি যেটি বেশি হবে সেই পরিমাণ জরিমানা বা অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে। তার প্রদেয় আয়করের 50% অথবা 5 লাখ টাকা যেটা হয়। রিটার্নে প্রদর্শিত রিটার্নে প্রদর্শিত বিদেশি সম্পত্তির উপর জরিমানা আরোপ, মূল যে জায়গায় নিবাসী বাংলাদেশি বা জন্মসূত্রে বাংলাদেশি করদাতা রিটার্ন দেখা হয়নি এমন কোন বিদেশি অবস্থিত সম্পত্তির সন্ধান পাওয়া যায়, করদাতা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তাহলে ইম্পোজ করা হয়, এবং জরিমানার পরিমাণ ন্যায্য মূল্য ফেয়ার মার্কেট ভ্যালু অনুসারে জরিমানা করা হয়। তদন্ত আদায় উপকর কমিশন ডিসিটি সম্পত্তি বিষয়ে দেশ বিদেশে তদন্ত করতে পারেন। জরিমানা আদায়ের জন্য করদাতার যে কোনো দেশে বিদেশে বিক্রয় বাজেয়াপ্ত করার ক্ষমতা এনবিআর রয়েছে। আয় প্রক্রিয়া যে জরিমানাটুকু আরোপ করা হয় মূলত সেটা হলো করদাতার শুনানি বা হিয়ারিং এর সুযোগ দিতে পারেন, তবে এই দিলে করদাতার কোনো ধরনের আইনি যেমন হলো মানি লন্ডারিং থেকে মুক্তি পাবেন না। সংরক্ষিত আয় রিটার্ন আর্নিং বা সঞ্চিত বা রিজার্ভ যেটা করা মানে উপর কর, এটি মূলত তালিকাভুক্ত কোম্পানি লিস্টেড কোম্পানির জন্য প্রযোজ্য। এটা কোম্পানি তবে কর পরবর্তীতে নিট মুনাফা 70% ডিভিডেন্ড হিসেবে না দিয়ে সংরক্ষিত আয় বা রিজার্ভ হিসেবে রেখে দেন, তবে অতিরিক্ত রিটেন আর্নিংস এর উপর 10% হারে কর দিতে হবে। শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদানে উৎসাহিত করার জন্যই এই আইনটা করা হয়েছে। স্টক লভ্যাংশের উপর আম, কর, যেটা হলো যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ প্রদান করেন, ওই লভ্যাংশের মূল্য কোম্পানি 10% হারে কর প্রদান করতে হবে। এটি কোম্পানির জন্য একটি ব্যয় এবং করদাতা শেয়ার হোল্ডার হাতে কর মুক্ত, কিন্তু যেহেতু ট্যাক্স আগে কেটে নেওয়া হচ্ছে। আয়ের প্রদর্শনটা এরকম যে একটি এটি ধারাটি করদাতার তবে অপ্রদর্শিত বাদ পড়ায় নিজ থেকে ডিক্লেয়ার করার সুযোগ দেন। এটি মূলত দুইটি ক্ষেত্রে, নতুন করদাতাদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গত এক বা একাধিক বছর রিটার্ন দাখিল না করে থাকেন, তার কর নির্ধারণ করা না হয়ে থাকে, বিগত বছরকে খাতরি হেডওয়াইজ ইনকাম রিটার্ন সাথে প্রদর্শন করতে পারেন। পুরাতন করদাতার ক্ষেত্রে যাদের হলো আয়কর নির্ধারণ অ্যাসেসমেন্ট হয়েছে কিন্তু তারা ভুল কোনো আয় দেখিয়ে বাদ দিয়ে প্রকৃতি আয়ের চেয়ে কম দেখিয়েছেন, তারা কম প্রদর্শিত আন্ডার রিপোর্টেড ইনকাম হিসেবে স্বেচ্ছায় প্রদর্শন করতে পারেন। আয় প্রদর্শনের ক্ষেত্রে প্রথম সপ্তাহে শিডিউল 1 নির্ধারিত হারে কর পরিশোধ করতে হবে। তফসিলে বর্ণিত শর্ত ও নিয়মাবলী যথাযথ পরিপালন সাপেক্ষে এটা করতে পারবেন। মূলত স্বপ্রদর্শ মানে আয়ের যে স্বপ্রণোদিত প্রদর্শন রয়েছে সেটা এইভাবে ক্যারি আউট করা হয়। কর পরিগণনা বিশেষ কিছু বিধান, কিছু বিশেষ খাতের জন্য সাধারণ নিয়মের বাইরে কর হিসাব করা হয়, যেমন তেল গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান ব্যবসা, বীমা ব্যবসা, ইন্স্যুরেন্স বিজনেস, শিপিং এয়ারলাইন্স ব্যবসা, যেখানে টার্নওভারের উপর নির্দিষ্ট হারে হতে পারে। আমরা কর ধার্য করে যে হলো ইম্পোজের যে ধারাগুলো আছে সেগুলো আমরা 18 থেকে 25 পর্যন্ত যে জায়গাগুলো থাকে আমরা দেখা গেলো স্কোপ অফ ইনকাম যেটা, এটা হয়তো আজকের ক্লাসের যে আইনগুলো 26, 27, 28, এটাই আমাদের আজকের জন্য লাস্ট কয়েকটা স্লাইড হতে পারে।
সো মোট আয়ের আওতা, স্কোপ টোটাল ইনকাম 26, এ ধারায় একজন করদাতা আয়গুলো করযোগ্য হবে। এটি মূলত নিবাসী রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর নির্ভর করবে। নিবাসী আমরা অলরেডি এক্সপ্লেন করেছি যে একজন করদাতা বাংলাদেশি নিবাসী হন, তবে তার দেশি ও বিদেশি গ্লোবাল ইনকাম উভয় আয় বাংলাদেশের মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তিনি বিদেশে বসে টাকা আয় করলেও তার উপর বাংলাদেশে কর দিতে হবে, যদি না দ্বৈত কর পরিহার চুক্তি থাকে। অনিবাসী নন রেসিডেন্ট, যদি করদাতা অনিবাসী হন তবে শুধুমাত্র বাংলাদেশে অর্জিত উদ্ভূত আয় বাংলাদেশের মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। তার বিদেশি আয়ের উপর সব বাংলাদেশ সরকার কোনো কর দিতে হবে না। বাংলাদেশে যে মানে ডিম ইনকাম আমরা বলি, কিছু আয় সরাসরি বাংলাদেশে না ঘটলে এই ধারাকে আমরা সেগুলোকে অর্জিত আয় ধরে নেওয়া হয়, তবে একে ডিম টু অ্যাকোয়ার বা অ্যারাইজ বাংলাদেশে হতে পারে। ব্যবসায়ের সঙ্গে বিজনেস কানেকশন, বাংলাদেশে অবস্থিত কোনো ব্যবসায় স্থাবর সম্পত্তি থেকে অর্জিত আয়, বেতন আয়, লভ্যাংশ, সুদ, রয়্যালটি, কারিগরি এবং বিধি অনুসারে ক্ষেত্রে বাংলাদেশে কর কর্তন করবে। এবং এই দ্বৈত যে পরিহার চুক্তি সনদ ডিটিএ সার্টিফিকেট যাচাই করা বাধ্যতামূলক। মোট আয়ের আওতায় এক বা দুইবার অন্তর্ভুক্ত না হওয়া, যেটা নো ডবল ইনক্লুশন, যেটা ডবল ট্যাক্সেশন আমরা বলি, যে একই করদাতা একটা এটি করদাতার জন্য আমি বলবো যে রক্ষা কবচ বা প্রোটেকশন বার। এই মূল উদ্দেশ্য ডবল ট্যাক্সেশন, এই আয়ের উপর দুইবার কর আয় রোধ করা হয় যদি কোনো একবার অ্যাকোয়ার্ড হয়ে ভিত্তিতে করা হয়। যেমন জুন মাসের বেতন প্রাপ্ত হয়েছে কিন্তু পান নাই, তবে তা পরে যখন পাবেন রিসিপ্ট তখন পুনরায় আয়ের উপরে কর ধার্য করা যাবে না যদি আমি ট্যাক্স কেটে ফেলি আগে। একক আয় করদাতার মোট আয় হিসেবে একবারে বেশি অন্তর্ভুক্ত করার সুযোগ আসলে নেই। সো এই ছিল আজকের আমি বলবো যে ক্লাসের সামারি। আমরা আবারও একটু রিক্যাপ করতে চাই এইভাবে, যে আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করেছিলাম, কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো অবশ্যই আপনাদের খুব একটু মানে সংজ্ঞাগুলো যেগুলো দিবেন ধারাগুলো অবশ্যই আপনি কনফার্ম করবেন সংজ্ঞাগুলো লেখার সময়। এবং সংখ্যাগুলো যে জিস্ট আছে জিস্টটাকে অবশ্যই আপনাকে মানে আনতে হবে। এবং সংজ্ঞাটা একেবারে যদি হুবহু তুলতে পারেন তাহলে ভালো। তারপরে কর প্রশাসন নিয়ে আমরা আলোচনা করেছি, আয়কর কর্তৃপক্ষ, আয়কর নিয়োগ, ক্ষমতা অর্পণ বা আয়কর কর্তৃপক্ষের অধীনস্থ কারা ছিল, কর দায়িত্ব কার্যাবলী কি কি ছিল, বোর্ডের নির্দেশনা কিভাবে অনুসরণ করবে, তারপরে উপকর কমিশনের প্রতি নির্দেশনা কি ছিল। তারপরে আমরা আলোচনা করেছি কর আপিলেট ট্রাইব্যুনাল, যেটা যে করাপেট ট্রাইব্যুনাল কারা থাকে, বেঞ্চে কিভাবে থাকবে, বেঞ্চের সিদ্ধান্ত কেমনে হবে, কার্যপদ্ধতি কেমনে হবে বা অ্যাক্টিভিটিস কেমনে থাকবে। তারপরে আমরা বলছি যে চার্জ অফ দা ইনকাম ট্যাক্স, কিভাবে ইনকাম ট্যাক্স আসলে চার্জ করা বা ইম্পোজ করা হয়, কর ধার্যকরণ কিভাবে, অ্যাডিশনাল কর কিভাবে করা হয়, রিটার্নে বিদেশি সম্পত্তির উপর জরিমানা আরোপ, সংযুক্ত রিটার্ন আর্নিং বা রিজার্ভ বা সারপ্লাস ইত্যাদির উপর যেগুলো করা হয়, স্টক লভ্যাংশ আমরা কর আরোপ, আয়ের উপরে যদি স্বপ্রণোদিত হয়ে প্রদর্শন করি আমরা কর পরিগণনা বিশেষ বিধান। তারপরে আমরা বলেছি যে মোট আয়ের, তারপর ডিম ইনকাম, তারপরে 28 নম্বর যেটা আমরা মোট আওতায় একই দুইবার ইনকাম করার সুযোগ নেই। আহ এটা ছিল আমাদের দ্বিতীয় ক্লাসের সামারি। আমরা আগামী 3 নম্বর ক্লাসে আরো বিস্তারিত, যেমন হলো মোট আয়ের যে হলো জায়গাগুলো ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো, প্লাস আয়ের খাতসমূহ নিয়ে কথা বলবো। ওখানে অবশ্যই আপনারা দেখবেন এরপরের ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ধরে 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 আমরা চাকরি হতে আয়, মোট আয়, ভাড়া হতে আয়, কৃষি আয় হতে, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎস হতে আয় পর্যন্ত আমরা কাভার করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।